16 দিনের ব্যবধানে ফের পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কা, এবার 10 নম্বর পিলারে। বেপরোয়া ফেরি ঘাটে ভিড়তেই ট্রাক ছিটকে পড়ে দুটি গাড়ির ওপর, সেতু কর্তৃপক্ষের জিডি। দুর্গম অঞ্চলেও পৌঁছে যাচ্ছে টিকা, বিমান বাহিনীর হেলিকপ্টারে পার্বত্য জেলায় নামছেন স্বাস্থ্যকর্মীরা। গণটিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে বেড়েই চলেছে ভিড়। কঠোর বিধিনিষেধ ওঠার আগেই আগের অবস্থানে রাজধানী। কাল খুলবে সব অফিস দোকানপাট, চলবে গণপরিবহন। করোনায় মৃত্যুর মিছিলে আরও 77 জন। ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ভবনেই মিলেছে এডিসের লার্ভা। চোখে পড়ছে না রাজুকের কর্মসূচি, বাস্তবায়ন হয়নি বিচার বিভাগীয় কমিটির সুপারিশও। এবং বিচার হওয়ার আগেই সামাজিক মাধ্যমে দোষী সাব্যস্ত, হেনস্থার শিকার অনেক অভিযুক্ত। নারীরা লাঞ্ছিত কয়েকগুণ বেশি, মানবাধিকার লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ফেরির ধাক্কা লেগেছে। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গতকাল সন্ধ্যা 6:45টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ফেরিটির পেছন দিক ফেটে যাওয়ায় দ্রুত শিমুলিয়ার 2 নম্বর ঘাটে নোঙর করা হয়। এ সময় ট্রাক ছিটকে পড়ে দুটি প্রাইভেট কারের ওপর পড়লে বেশ কয়েকজন আহত হন। রোরো ফেরির বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সোমবার সন্ধ্যা 6:45টায় পদ্মা সেতুর 10 নম্বর খুঁটিতে প্রচণ্ড ধাক্কা দেয়। এই ধাক্কায় খুঁটির পাইল ক্যাপের কংক্রিট উঠে যায়, ক্ষতিগ্রস্ত হয় ফেরি ও যানবাহন। নিয়ন্ত্রণ না রাখতে পেরে ফেরিতে থাকা যানবাহনের এক সারি আরেক সারিকে ধাক্কা দেয়। এ সময় অনেকেই পড়ে যান। একটি পণ্য ভর্তি ট্রাক ছিটকে পড়ে চাপা দেয় 2টি প্রাইভেট কারকে। 27টি যান ভর্তি রোরো ফেরিটির মাঝামাঝি বাম পাশে তলা ফেটে হু হু করে পানি ঢুকতে থাকে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফেরিটা মনে করেন যে একটা ভয়াবহ এমন একটা বাড়ি খাইছে, ঠিক আছে, মানে আল্লাহ রহমত করছে আমাকে যে এই একটা ফেরির মধ্যে যে ওই জায়গায় ডুবা যায় নাই। তাকে একজন বলতেছে কি যে লাগলো আমি যে কি লাগলো, দেখি আমার গাড়ির উপরে ডিরেক্টর উপর পড়ছে, হুড়মুড়ে পড়ছে আর আমি বলতে পারি না, আমার জীবনই আমি বাঁচাতে পারি না। দ্রুত ফেরিটি শিমুলিয়া ঘাটে নোঙর করে। নোঙরের সময়ও ঘাটে প্রচণ্ড ধাক্কা দেয়। এইসব ঘটনায় অন্তত 5 জন আহত হন। তলব করা হয় ফায়ার সার্ভিস। বিশেষ ব্যবস্থায় পাম্প লাগিয়ে পানি অপসারণ এবং একই সঙ্গে ফেটে যাওয়া তলা মেরামত করা হয়। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিতে আনা হয় র্যাকার। যদি ডুবে যাইতো তাহলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো এ ব্যাপারে আমাদের ভবিষ্যতে আরও সতর্ক হওয়া উচিত। শ্রীনগর থেকে আমি আমার 2টা টিম নিয়ে ঘটনাস্থলে চলে আসি। আসার পরে দেখি যে আসলে আগুন তো লাগে নাই, পিছনের সাইডে বাড়ি লাগার পরে তলাটা ফেটে গেছে। তখন ওইখানে পানি উঠতেছিল, তখন আমরা আসছি, আইসা ওই পানিটা সেচার ব্যবস্থা করছি। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায় খুঁটির পাইল ক্যাপের কিছু কংক্রিট উঠে গেছে, তবে সেতুর তেমন ক্ষতি হয়নি। ফেরিতে থাকা একটি ট্রাক মালভর্তি, সেটা একটা কাত হয়ে পাশে থাকা 2টি প্রাইভেট কারের উপরে পড়ে যায় এবং সেই কার 2টি ধুয়ে মুছে যায়। ফেরির বাম পাশের মাঝামাঝি অংশে সেখানে কিছুটা ক্ষতি সাধিত হয়। এটা কোনো সমস্যা না। আগে যেটা বলতে আমাদের বক্তব্য ধাক্কায় আমাদের ব্রিজের কোনো ক্ষতি হবে না, মাইনর ইনজুর হবে, একটা চলতা উঠছে। এটার জন্য আমরা ওরিড নাই, ব্রিজের জন্য এটার জন্য না হওয়াটাই ভালো। ফেরিতে ছোট আকারের 16টি যান ও 11টি ট্রাক এবং যাত্রী ছিলেন। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 10টি ফেরি সচল রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ বিষয়ে আরো জানাতে শিমুলিয়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। কাজল, এই পদ্মা সেতুর 10 নম্বর খুঁটিতে যে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যে আঘাতটি করেছে, সেই ঘটনায় পদ্মা সেতু কর্তৃপক্ষ কিন্তু নৌজন থানায় একটি জিডি করেছে। এই যে জিডিটি বাদী হয়েছেন পদ্মা সেতু বিভাগের যে মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দান আব্দুল কাদের, এবং সেই জিডিটি রাতে এন্ট্রি হওয়ার পরে এটি কিন্তু সকালবেলা এই যে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি তাদের কাছে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং নৌ পুলিশ ফাঁড়ির আমি একটু যদি দেখাতে পারি যে নৌ পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ তিনি সহ তারা কিন্তু এই ফেরিতে তদন্তে এসছেন।
এবং তদন্ত এসে তারা এই যে ফেরিটি আছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, সেই ফেরির যে মাস্টার যে দেলোয়ার হোসেন তাকে কিন্তু খুঁজছেন, কিন্তু মাস্টার রুমটি তালাবদ্ধ রয়েছে। একই সাথে কিন্তু এখানে দায়িত্বশীল কাউকে তারা এখনই পাননি বলে জানিয়েছেন। এই যে ফেরিটি পানি উঠছিল সেটি কিন্তু ডুবুরি এনে বাইরে থেকে একটু চেষ্টা করে সেই যে ছিদ্রটা কিছুটা কন্ট্রোল করার পরে পানি ওটা কিছুটা নিয়ন্ত্রণে আছে, তবে এটি ডগইয়ার্ডে পাঠানোর প্রক্রিয়া রয়েছে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষের থেকে যে জিডিটি করা হয়েছে বাইরে থেকে কিন্তু প্রকল্প পরিচালক যে শফিকুল ইসলাম তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন পদ্মা সেতুর কিন্তু একটি প্রতিনিধি দল ওই যে খুঁটিতে আঘাত করেছে সেখানে কিন্তু তারা পরিদর্শনে যাবে না। আমরা কিন্তু কিছু সময় আগে সেই 10 নম্বর খুঁটি এলাকায় গিয়েছি, সেখানে আমরা দেখেছি যে ওই এলাকায় কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং সেই খুঁটিতে কিন্তু একটা সাইডে কিছু কংক্রিট উঠে গেছে এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলেছে এই খুঁটির আঘাতটি কিন্তু তাদের পদ্মা সেতুর জন্য কোনো রকম ঝুঁকিপূর্ণ নয় বা পদ্মা সেতুর জন্য কোনো ক্ষতিকর নয়, কিন্তু ঘন ঘন যে এই গেল জুলাই মাসে 3 বার এবং আগস্ট মাসে আরো একবার এই 4 বার যে একের পর আঘাত লাগছে যে এই ফেরির যে চলাচল তো দীর্ঘ সময় ধরে চলছে এবং এই পদ্মা সেতুর খুঁটিগুলো উঠে গেছে 3-4 বছর হয়ে গেছে এবং গেল বছরও কিন্তু এইভাবে খুঁটি ছিল, এই নিচ দিয়ে চলাচল করেছে। তো অন্য সময় না লেগে এই বছর কেন বারবার আঘাতটি লাগছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে এই ফেরির যে মাস্টার চালক যারা আছেন এবং ফেরির ফিটনেস সেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। এই ছিল এখানকার সবশেষ। কাজল, শিমুলা থেকে সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এদিকে 16 দিনের ব্যবধানে পদ্মা সেতু খুঁটিতে ফেরির ধাক্কা, এ নিয়ে জুলাই ও আগস্ট 2 মাসে 4 বার পদ্মা সেতুর ফেরি দুর্ঘটনার শিকার হলো। গেল মাসের সবশেষ ঘটনার পরে তদন্ত কমিটি পদ্মা সেতু রক্ষায় 3টি সুপারিশ তুলে ধরে। এগিয়ে চলেছে পদ্মা সেতু নির্মাণ কাজ। নানা চড়াই উতরাইয়ের পর স্বপ্ন এখন বাস্তবের কাছে। এমন অবস্থায় পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা সামনে এসেছে ফেরি চলাচলের রুট পরিবর্তনের ইস্যুটি। 2রা জুলাই পদ্মা সেতুর পিয়ারে ফেরি ধাক্কা লাগে। এর রেশ কাটতে না কাটতেই আবারও 16 জুলাই একই ঘটনা ঘটে। একই মাসের 23 তারিখে 17 নম্বর খুঁটিতে আবারও প্রচণ্ডভাবে ধাক্কা দেয় শাহজালাল নামের ফেরিটি। আহত হন 20 জন, 33টি যান ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে ফাটল নিয়ে এ যাত্রায় কোনো মতে রক্ষা পায় যাত্রীরা। গঠন করা হয় তদন্ত কমিটি, বরখাস্ত করা হয় চালকসহ কয়েকজন। বারবার এমন দুর্ঘটনা থেকে স্বপ্নের সেতু রক্ষা করতে বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছে শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাট সরিয়ে আগের মাওয়াতেই ঘাট স্থানান্তরের। এতে দূরত্ব কমবে, তেলও সাশ্রয় হবে। তবে এই সুপারিশ বাস্তবায়নে সময় লাগবে কয়েক মাস। অভিযোগ, তেল চুরি করতে অনেক সময় নির্ধারিত রুটে না চালিয়ে ফেরির চালকরা অন্য পথ ব্যবহার করে। এছাড়া পিয়ারের চারপাশে রাবারে মোড়ানো দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সঙ্গে পাল্লা দিতে পারে এমন ফেরি চালুর কথাও বলছেন বিশেষজ্ঞরা। তবে এসব সুপারিশ বাস্তবায়নের আগেই আবারও ঘটল দুর্ঘটনা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে গণটিকাদান কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে বাড্ডা এলাকায় আছেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন। সরাসরি যাব তার কাছে। রবিন। কাজল, গণটিকাদান কর্মসূচিতে আজকে 4র্থ দিনের কার্যক্রম চলছে এবং বরাবরের মতো আজকেও কিন্তু কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের উপস্থিতি বেশ উৎসাহব্যঞ্জক। আমরা এখানে যারা টিকা নিতে আসছেন তাদের বড় একটি অংশই কিন্তু যে পিছিয়ে পড়া মানুষ, নিম্নবিত্ত কিংবা অনেকে বস্তির বাসিন্দা রয়েছে, কেউ বা রিক্সা চালক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী, এই ধরনের মানুষগুলোর উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে আমরা বরাবরের মতন আজকেও বেশি লক্ষ্য করছি। বিশেষ করে তাদের পক্ষে যেহেতু যে অনলাইন মাধ্যমে নিবন্ধন করা তাদের জন্য একটি বেশি জটিল প্রক্রিয়া, সে কারণে কিন্তু তারা এখানে আসেন। আবার অনেকে কেউ যেহেতু SMS-এর জন্য অপেক্ষায় থাকতে হয় নিবন্ধনের পর, সে কারণে আবার অনেকে এই যে গণটিকাদান কর্মসূচিতে তার আওতায় তারা টিকা নিতে আসেন। তবে একটি বিষয় কিন্তু যদি বলতে যাই, যে টিকাদান কেন্দ্রগুলোতে যে প্রথম দিনে আমরা যেটি দেখতে পেতাম
যে মানে কেবলমাত্র যে 350 থেকে 350 মতন একটি যে নির্ধারিত ডোজ রয়েছে মানুষকে টিকা দেওয়ার জন্য, তো সেই কারণে যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা যথাসম্ভব চেষ্টা করছেন যে এই বিষয়গুলো যেন শৃঙ্খলার মধ্য দিয়ে যেন তাদেরকে টিকার আওতায় আনা যায়, সে বিষয়টি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যে নারীরা তারা এখানে বসে আছেন লম্বা সারিতে তারা যে টিকা নেওয়ার জন্য। একটি বিষয় যদি কাজল আপনাকে উল্লেখ করতে চাই যে গণটিকাদান ক্যাম্পেইন কর্মসূচিতে যে ব্যাপক সাড়া পড়েছে তার একটি চিত্র কিন্তু একটি পরিসংখ্যান যদি আপনাকে দেই তাহলে কিন্তু বিষয়টি পরিষ্কার হয়। দেশে এখন পর্যন্ত টিকার আওতায় এসেছেন 1,44,00,000 মানুষ, মানে যারা আসলে যে প্রথম ডোজ নিয়েছেন আর কি। তার মধ্যে 41,60,000 মানুষ কিন্তু এই গত 3 দিনে তারা কোভিড টিকা নিয়েছেন। অর্থাৎ দেশে এখন পর্যন্ত মোট টিকা গ্রহীতার 30% কিন্তু গত 3 দিনে টিকা নিয়েছেন। তো এটি কিন্তু বলে দেয় যে গণটিকাদান ক্যাম্পেইন কর্মসূচিতে আসলে বড় ধরনের একটি যে সাড়া ফেলেছে এবং তার ফলে যে লক্ষ্যমাত্রা নিয়ে এই কোভিড টিকাদান কর্মসূচি যে ক্যাম্পেইন শুরু হয়েছিল সেটাতে কিন্তু সে অভিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো গেছে, সেটা কিন্তু বলা যায়। তবে আরেকটি বিষয় যে আপনাকে বলাতে চাই যে এখানে একটি বিষয় থাকে যে মজুদের বিষয়টি, তো সেই জায়গাতে কিন্তু মজুদ বাড়ানোর জন্য কিন্তু সরকারের তরফ থেকে নানান চেষ্টা চলছে। আপনারা জানেন আগামী 1 সপ্তাহের মধ্যে দেশে আরও 54 লাখ ভ্যাকসিন আসার কথা, যার প্রথম অংশ হিসাবে আজকে চীন থেকে কোভ্যাক্সের আওতায় আরও 17 লাখ যে সিনোফার্মের ভ্যাকসিন আসবে এবং এই চলতি মাসে 1 কোটির মতন ভ্যাকসিন আসার কথা। আগামী মাসে ফাইজারের 60 লাখ ভ্যাকসিন আসতে পারে। এছাড়াও চীনের সঙ্গে 6 কোটি ভ্যাকসিন কেনার জন্য একটি চুক্তি মানে হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবচেয়ে খবর কাজল। রাজধানী থেকে গণ টিকাদান কর্মসূচি খবর জানাচ্ছিলেন ফারুক ভূঁইয়া রবিন। কঠোর বিধিনিষেধ ওঠার আগেই আগের রূপে রাজধানী, রাস্তায় বাস ছাড়া চলছে সবই। বিধিনিষেধের শেষ দিনের খবর জানাতে বিজয় সরণিতে আছেন আতিকুর রহমান তমাল। এদিকে সিলেটে বেড়ে চলেছে করোনা সংক্রমণ, সে খবর জানাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি তমালের কাছে। তমাল। হ্যাঁ কাজল, আগামীকাল থেকে অর্থাৎ বুধবার থেকে লকডাউন শিথিল হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে রোববার যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে অর্থাৎ আগামীকাল থেকে যে লকডাউন শিথিলের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে, আমরা কিন্তু সেই প্রজ্ঞাপনটি পাওয়ার পর থেকে কিন্তু আমরা দেখছি যে কালকেও যেমনটি ছিল আজকেও কিন্তু আসলে রাস্তায় যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে এবং লোকজনের যে চলাচল সেটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি বিজয় সরণিতে, সেখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা সবাই কিন্তু কোনো না কোনো কাজের কথাই বলছেন। এবং সেটি ছাড়াও আপনি জানেন রাখি যে পুলিশের যে চেকপোস্টগুলো ছিল রাজধানীতে সেটি কিন্তু আসলে অনেকটাই কমে গেছে এবং কারণ হিসেবে অনেকে ধারণা করছেন যে যেহেতু যে পরিমাণ মানুষ নেমেছে সবাইকে চেক করা সেভাবে সম্ভব হচ্ছে না এবং যদি চেক করা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং সে কারণে কিন্তু এক ধরনের ঢিলেমি ভাব কিন্তু পুলিশের মধ্যে আমরা কিন্তু খেয়াল করছে। এবং সেটি ছাড়াও আপনি জানা রাখি যে আগামীকাল থেকে যে লকডাউন শিথিল হচ্ছে সেটির কিন্তু খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু আমরা দেখছি যে জনগণের যে চলাচল সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে অনেকেই কিন্তু মাস্ক পরছেন, তবে মাস্ক না পরার সংখ্যাটা কিন্তু অনেকটাই কম রয়েছে। আপনি জানা রাখি যে আগামীকাল থেকে যে লকডাউন শিথিল সে কারণে কিন্তু গণপরিবহন কিন্তু আজকে নেই, গণপরিবহন কাল থেকেই চলবে, কিন্তু এই যে 50% আগে যেমনটি ছিল সেটি যেহেতু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ শতভাগ সিটে যেহেতু লোক নেওয়া হচ্ছে বা যাত্রী নেওয়া হবে সেটি কিন্তু কী হবে সেটি কিন্তু আসলে সময় বলতে পারে। তবে আমরা যদি বলতে পারি যে সকাল থেকে আমরা দেখছি যে আসলে সকাল থেকে কিন্তু আসলে প্রচুর পরিমাণে যানবাহন রাস্তায় রয়েছে এবং সবাই কিন্তু আসলে কোনো না কোনো কাজে ধোয়া দিচ্ছেন এবং সকাল থেকে সবগুলো মোড়ে আমরা দেখছি যে যানজটের সৃষ্টি হচ্ছে এবং সিগন্যাল তো রয়েছেই। তো সব মিলিয়ে বলা চলে যে শুধু যে রাজধানীতে সেটি তাই নয়, আমরা কিন্তু দেখেছি যে সারা দেশে কিন্তু লকডাউনটি শিথিল হচ্ছে আগামীকাল থেকে। এই মুহূর্তে সিলেটে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির, আমরা একটু সেখানে খবর জানবো। ইকরাম, আমি এই মাসের যে 8 দিন গত পরিস্থিতি বলি, করোনা পরিস্থিতি কিন্তু ঊর্ধ্বগতি, আজকে থেকে কালকে খারাপ
এবং 112 জন সিলেট বিভাগের মৃত্যুর আমরা সংবাদ পেয়েছি করোনায়, এবং 6400 সেই 8 দিনে সিলেট জেলায় 89 জনের মৃত্যু হয়েছে করোনায়, এবং 112 জন সিলেট বিভাগের মৃত্যুর আমরা সংবাদ পেয়েছি করোনায়, এবং 6408 জন করোনা আক্রান্ত হয়েছে। এবং সব কিছু মিলে যদি এই পরিস্থিতি আমরা আগের মাসের তুলনা করি, এর আগের মাসে জুলাই মাসে মৃত্যুবরণ করেছে 215 জন এবং 14,000 আক্রান্ত হয়েছে। সেই তুলনায় এই মাসের যে করোনা আমরা পরিস্থিতি দেখছি, করোনার পরিস্থিতি এই 8-9 দিনে করোনা পরিস্থিতি কিন্তু তার আগের মাসের তুলনায় অনেকটাই খারাপ। আগের মাসে 14,000-এর মতনের মৃত্যু হয়েছে এবং এই মাসে এসে 6,408 জন আক্রান্ত হয়েছে। সারা মাসে 215 জন মৃত্যুবরণ করেছিল পুরো বিভাগে। এই মাসে মাত্র 8 দিনে 112 জন মৃত্যুবরণ করেছে। এই পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে করোনা, এই পরিস্থিতিতে করোনার যে টিকা গ্রহণের সময় চলছে, এই সময় মানুষের খুবই সচেতনতা আমরা দেখতে পাচ্ছি। আগে কিন্তু করোনার টিকা নেওয়ার ব্যাপারে একটু শৈতল্যতা ছিল মানুষের মধ্যে, এখন উপচে পড়া ভিড়। আমরা এই যে দেখেছি গত 3 দিন যে করোনার গণটিকা কার্যক্রম চলেছে সিলেট সিটি কর্পোরেশন এলাকায়, সেখানে উপচে পড়া ভিড় আমরা দেখেছি। 3 দিনের প্রায় 65,000-এরও বেশি মানুষ। 3 দিন যে করোনার গণটিকা কার্যক্রম চলেছে সিলেট সিটি কর্পোরেশন এলাকায়, সেখানে উপচে পড়া ভিড় আমরা দেখেছি। 3 দিনের প্রায় 65,000-এরও বেশি মানুষ টিকা গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে মানুষের যে লকডাউন চলছে, আজকে যে লকডাউন শেষ হচ্ছে, এই অবস্থায় মানুষের কিন্তু লকডাউন তেমন মানার প্রবণতা আমরা দেখিনি। মানুষের মাস্ক ছাড়া যাতায়াত এবং বিশেষ করে জনসমাগম না করার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা জনসমাগম আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। দেখেছি সিলেট আসনের যে নির্বাচন চলছে, সেখানে আমরা দেখেছি উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। সবকিছু মিলে যতদিন পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ততদিন পর্যন্ত এই করোনার ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব নয় বলছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং সরকারের বিভিন্ন স্তরের যারা এই করোনার সাথে সংশ্লিষ্ট আছে, তারা সবাই বলছে এতে করে মানুষের অর্থাৎ গণসচেতনতা বৃদ্ধি করাই সবচেয়ে প্রথম প্রয়োজন। মোটামুটি এই ছিল সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। কাজল। সিলেট থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ইকরামুল কবির। এর আগে রাজধানী থেকে লকডাউনের খবর জানাচ্ছিলেন আতিকুর রহমান তমাল। ডেঙ্গু নিয়ন্ত্রণে তদারকি করার কথা যে প্রতিষ্ঠানের, উল্টো তাদের ঘরেই মিলছে এডিসের লার্ভা। জরিপ বলছে চলতি বছর রাজধানীর 60% নির্মাণাধীন ভবনে লার্ভার সন্ধান মিলেছে। এডিসের লার্ভা ধ্বংসে মাঠ পর্যায়ে 2 সিটি কর্পোরেশনের চিরুনি অভিযান সহ নানা কর্মসূচি থাকলেও রিহ্যাব বা রাজুকের মতো প্রতিষ্ঠানে দৃশ্যমান কোনো কর্মসূচি চোখে পড়ে না। এমনকি বাস্তবায়ন করা হয়নি ডেঙ্গু নিয়ন্ত্রণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশও। তোহা খান তামিমের রিপোর্ট। 2019 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে বেসামাল পরিস্থিতি তৈরি হয় রাজধানী ঢাকা সহ সারা দেশে। সে বছর এডিসের কামড়ে প্রাণ হারান 150-রও বেশি মানুষ, আক্রান্ত হন 1.5 লাখেরও বেশি। সেজন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় 2 সিটির কর্তা ব্যক্তিদের। গঠিত হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সেই কমিটি বছরব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কিছু সুপারিশ করে। বলা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করলেই সম্ভব এডিস নিধন। মশক নির্মূলের ক্ষেত্রে যারা কাজ করে থাকে তাদের মধ্যকার সমন্বয়ে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে মর্মে একটা অভিমত ব্যক্ত করেছেন। সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধরুন যেমন ঢাকার 2 সিটি কর্পোরেশনের কথা বলা হয়েছে রাজুক, রিহ্যাব। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো যদি সমন্বিতভাবে কাজ করে, রিপোর্টে বলা হয়েছে যে এটি নির্মূল করাটা সহজ হবে। এর 2 বছর পার হলেও সেই সুপারিশ বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। 2 সিটির মেয়ররা নানা পদক্ষেপ নিলেও মেলেনি অন্য সংস্থাগুলোকে। রিহ্যাবকে বার্তা দিতে চাই, আপনি যদি নিজে ঠিক না হন তাহলে বাকিরা ঠিক হবে কি হবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো খোদ রিহ্যাব সভাপতির মালিকানাধীন ভবনেই দেখা মেলে লার্ভার ব্যাপক উপস্থিতি। বিভিন্ন নির্মাণাধীন ভবনে গেলেই চোখে পড়ছে লার্ভার ছড়াছড়ি। যদিও রিহ্যাব বলছে তাদের সদস্যদের সচেতন করতে চিঠি দেয়া হচ্ছে। আমরা প্রতিদিন চিঠি পাঠাচ্ছি, প্রতিদিন, এবং আমাদের যারা মেম্বার আছে তারা অত্যন্ত সতর্ক। চিঠি ছাড়া আমরা আমাদের সদস্যদেরকে অবহিত করা ছাড়া কিছু করতে পারবো না। যে কেউ আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। কাদের ব্যর্থতায় 2019-এ ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়নি সে বিষয়ে একটি মামলা এখনো বিচারাধীন রয়েছে দেশের উচ্চ আদালতে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রংপুর অঞ্চলে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি সত্ত্বেও অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে ঠিকাদারের কাছে জমি হস্তান্তরের আশা করছে স্থানীয় প্রশাসন।
এতে খুশি ব্যবসায়ী মহল। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। কৃষি নির্ভরতার পাশাপাশি বৃহত্তর রংপুর অঞ্চলের অর্থনীতির ভিত মজবুত করতে জেলাগুলোতে শিল্পায়নের দাবি অনেক দিনের। শুধুমাত্র গ্যাস না থাকায় ব্যাপক বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে না কেউ এখানে। রিরোলিং মিল একটা চালু হয়েছিল, এই গ্যাসের অভাবে ওটা ইলেকট্রিসিটি চলছিল, তাহলে ওরা চালাতে পারেনি, পরে বন্ধ হয়ে গেছে। আপাতত নীলফামারীর উত্তরা ইপিজেড, রংপুর বিসিক শিল্পনগরী ও পীরগঞ্জে সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চলের জন্য গ্যাস পাইপলাইন বসাতে 258 কোটি টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। এতে খুশি এই অঞ্চলের ব্যবসায়ীরা। আমরা যদি গ্যাস পাই তাহলে আমরা বিশ্বাস রাখি যে আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে শিল্পভিত্তিক পণ্য তৈরি করে রপ্তানিমুখর পরিবেশ তৈরি করতে পারবো। পাইপলাইনের মধ্যে গ্যাস সরবরাহ করলে এই এলাকার ক্ষুদ্র এবং বড় বৃহৎ শিল্পকারখানা গড়ে উঠবে। জেলা প্রশাসন জানায়, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে ঠিকাদারের কাছে জমি হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে। করোনার কারণে বিভিন্ন সময়ে আমাদের কাজটা একটু মাঝে মাঝে হ্যাম্পার হয়েছে, কিন্তু তারপরেও আমরা এখনও আমাদের লক্ষ্য আছে যে ডিসেম্বরের মধ্যে কন্ট্রাক্টরের কাছে মন্ত্রণালয় যেন জমিটা বুঝিয়ে দিতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রংপুর বিসিক ও উত্তরা ইপিজেড সহ এ অঞ্চলে উল্লেখযোগ্য 80টির মতো শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে আছে। এসব শিল্পে এসেছে কিছু বিদেশি বিনিয়োগও। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। খাগড়াছড়িতে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি চাহিদা বাড়ছে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন। হাসপাতালের পাশাপাশি ঘর থেকে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন, আর ঘরে থেকে চিকিৎসা নেওয়া অধিকাংশ রোগীদের অক্সিজেনের সেবা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। 24 ঘন্টায় সেবা দিতে প্রস্তুত রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত রেড ক্রিসেন্টের 15 জন যুব সদস্য। ইউনিটের হটলাইন নম্বরে কল পাওয়া মাত্র ছুটছেন রোগীর ঘরে। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি না রিপোর্ট। পার্বত্য জেলা খাগড়াছড়িতে করোনাকালে মানবিক সেবায় এগিয়ে এসেছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। মূলত করোনার তৃতীয় ঢেউয়ে জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। আক্রান্ত রোগীদের অধিকাংশেরই লাগছে অক্সিজেন। হাসপাতালের পাশাপাশি অনেকে ঘর থেকেই চিকিৎসা নিচ্ছেন। ঘরে চিকিৎসা নেওয়া করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার সেবা দিতে এগিয়ে এসেছেন জেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এক ঝাঁক স্বেচ্ছাসেবক। ওনাদেরকে বলছি জানাচ্ছি কতটা, ওরা যতটুকু পারে আমাদেরকে একটা নতুন অক্সিজেন সিলিন্ডার দিয়ে গেছে। এলাকা থেকে কল আসে যে ওনাদের অক্সিজেন সার্ভিস প্রয়োজন, তো আমরা সেখানে দ্রুত ওনাদের অক্সিজেন সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করি। আর অক্সিজেন সেবার সাথে সাথে আমরা এখানে টিকার কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র অক্সিজেন সেবাই নয়, মহামারী করোনার সংকটের শুরু থেকেই সম্মুখ সারির অন্য পেশাজীবীদের সাথে বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। অক্সিজেন সেবাটা মূলত তাদেরকে দিই যারা একেবারে হাসপাতাল আসা পর্যন্ত আসতে পারে না বা অক্সিজেনের ঘাটতি থেকে যায়। গত 13 জুলাই থেকে 5টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বিনামূল্যে অক্সিজেন সেবা। আপাতত খাগড়াছড়ি পৌরসভার মধ্যে এই সেবা চালু থাকলেও আরও সিলিন্ডার পেলে এই সেবার পরিধি বাড়ানোর কথা জানান সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে যে পরিমাণে করোনা রোগী বাড়ছে সেটার তুলনায় আমাদের লজিস্টিক সাপোর্ট খুবই কম, অক্সিজেন সাপোর্টও কম। জেলায় 11,509 জনের নমুনায় 2,190 জন করোনা শনাক্ত ও 17 জনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু খুঁটিতে ধাক্কার ঘটনায় ফেরির বিরুদ্ধে থানায় জিডি। বেপরা ফেরি ঘাটে ভিড়তেই ট্রাক ছিটকে পড়ে বিধ্বস্ত হয় 2টি গাড়ি, আহত বেশ কয়েকজন। দুর্গম অঞ্চলে পৌঁছে যাচ্ছে টিকা। বিমান বাহিনী হেলিকপ্টারে পার্বত্য জেলায় নামছেন স্বাস্থ্যকর্মীরা। গণটিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে বেড়েই চলেছে ভিড়। এবং কঠোর বিধিনিষেধ ওঠার আগেই আগের রূপে রাজধানী। কাল খুলবে সব অফিস, দোকানপাট, চলবে গণপরিবহন। করোনায় 24 ঘন্টায় 118 জনের মৃত্যু। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।